ঘন্টা ম্যাক্স 1.5 ম্যাক্স। বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। একটু তোদের আত্মীয় স্বজনদের একটু মেনশন করে দে দ্রুত। এভরিওয়ান, ওকে, মোটামুটি যারা আসছি আমরা শুরু করে দেই। আজকে আমরা বাফার দ্রবণ শুরু করব। আজকে হচ্ছে আমাদের অম্লক্ষার সাম্যাবস্থার 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, আর একটা ক্লাস আছে, ওই একটা ক্লাস আমরা ঈদের আগেই নিয়ে নেব, অর্থাৎ ঈদের আগে আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপরে ঈদের পরে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, মানে কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নও খুব তেমন আহামরি কিছু না, অর্থাৎ খুব দ্রুতই আমাদের মানে যেই ফার্স্ট পেপারের যে পড়াশোনাগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এটার এই অম্লক্ষার সাম্যাবস্থার যেই আরেকটা যে ক্লাস আছে ওইটা আমি ট্রাই করব কালকে রাতে নিয়ে নেওয়ার জন্য। আমি চেষ্টা করব, যদিও এখন আমি শিওর না, যদি নেই তাহলে আমি আগামীকালকে জানিয়ে দিব। ঠিক আছে? তাহলে ঈদের আগে পরীক্ষাটাও হয়তো নিয়ে নিতে পারি, বা হচ্ছে প্র্যাকটিস শিট দিয়ে দিব, ঈদের ছুটিতে তোরা প্র্যাকটিস করবি, এরপরে ঈদের পরে আইসাই প্রথম দিনই পরীক্ষা নিব। এরকম যে কোনো একটা প্ল্যান ইমপ্লিমেন্ট হবে আর কি। ওকে, আমরা স্টার্ট করে দিই। লাস্ট দিন আমরা কতটুকু পড়ছিলাম? পিএইচ এর যত ম্যাথ ছিল সব করছিলাম, তাই না? পিএস এর যত ম্যাথ ছিল সব করছিলাম আমরা লাস্ট দিন। আজকে আমরা করব হচ্ছে বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ জিনিসটা কি ভাই, একটু খেয়াল কর। বাফার দ্রবণ, এই যে বাফার, বাফার শব্দটার অর্থ কি? বাফার মানে হচ্ছে রেজিস্ট করা। রেজিস্ট, রেজিস্ট, রেজিস্ট বাংলা কি? বাধা প্রদান করা, তাই না? হ্যাঁ, প্রতিরোধ, প্রতিরোধ করা বা প্রতিরোধ করা বা বাধা দেওয়া, এই টাইপের জিনিস। বাধা দেওয়া এই টাইপের। এখন কি বাধা দিবে, কারে বাধা দিবে, কি প্রতিরোধ করবে? এখানে প্রতিরোধ করবে কি? প্রতিরোধ করবে হচ্ছে পিএস চেঞ্জ। কি প্রতিরোধ করবে? পিএইচ চেঞ্জ। এই যে কথাটা বললাম, এটাই হচ্ছে একটা বাফার দ্রবণের ধর্ম, কর্ম, গুণগান সবকিছু। যে বাফার দ্রবণ কি করে? রেজিস্ট করে। কি রেজিস্ট? প্রতিরোধ করে, বাধা প্রদান দেয়। কিসে? পিএস চেঞ্জে বাধা প্রদান দেয়। অর্থাৎ একটা দ্রবণের পিএস যাতে চেঞ্জ না হয়, পিএস যদি চেঞ্জ হইতে যায় সেখানে বাধা প্রদান করে কে? বাধা প্রদান করে হচ্ছে আমার বাফার দ্রবণ। তাহলে ইনডাইরেক্টলি আমরা যদি ডেফিনেশনের কথাটা বলতে যাই,
বাফার দ্রবণ সম্পর্কে আমরা কি বলতে পারি, যে বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যেই দ্রবণের পিএস এর মানটা চেঞ্জ হয় না। আর চেঞ্জ না হওয়া মানে কি, কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাই তো? তাহলে বাফার দ্রবণ কোন দ্রবণ, যেই দ্রবণের পিএস এর মানটা কনস্ট্যান্ট থাকে, পিএস এর মানটা ধ্রুবক থাকে। ইভেন যদি তুমি সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা ক্ষার যোগ করো, তারপরেও মানে কনস্ট্যান্ট থাকে, তারপরেও পিএস এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি এবার একটু সুন্দর করে গোছায় এটা ডেফিনেশনটা বলতে যাই, তাহলে ডেফিনেশনটা এরকম আসে যে যে দ্রবণে সামান্য পরিমাণ দুর্বল অম্ল বা ক্ষার, দুর্বল অম্ল অথবা ক্ষার যোগ করলেও পিএইচ এর মান কি থাকে, ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে, তাকে কি বলে, তাকে বলে হচ্ছে বাফার দ্রবণ, তাকে বলে বাফার দ্রবণ। ঠিক আছে? তাহলে বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড ডেফিনেটলি, দুর্বল অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না বা পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় বাফার দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে যদি মানে একটা জিনিস, এখানে দুইটা জিনিস নোট করে রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে সামান্য পরিমাণ বলছে, তুই এক বালতি ঢেলে দিয়ে বলিস না যে ভাই বাফার দ্রবণের পিএইচ তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা তো বাফার না। তোমাকে বলছে সামান্য পরিমাণ দিতে, সামান্য পরিমাণ 1 ml বা সামথিং লাইক দ্যাট, ড্রপে হিসাব করে 1 ড্রপ 2 ড্রপ 5 ড্রপ 10 ড্রপ 15 ড্রপ এরকম। হ্যাঁ, এক বালতি দিলে হবে না। আরেকটা হচ্ছে কি, অম্ল বা ক্ষার যেটা আমরা যোগ করব দুর্বল, তুই এখানে পারক্লোরিক অ্যাসিড ছেড়ে দিলে তো আর ওই দ্রবণের বাফার সিস্টেম ঠিক থাকবে না, তাই না? সব থেকে কি বলে শক্তিশালী অ্যাসিড কোনটা, পারক্লোরিক অ্যাসিড, তো পারক্লোরিক অ্যাসিড ছাড়লে তো হবে না। ওকে, তাহলে আসি পরেরটাতে আমরা। এই ছিল আমার বাফার দ্রবণের কনসেপ্ট। এরপর আসি বাফার দ্রবণের প্রকারভেদ। বাফার দ্রবণ পিএইচ এর মানের উপর ডিপেন্ড করে দুই ভাগে বিভক্ত, পিএইচ এর মানের উপর ডিপেন্ড করে দুই ভাবে। যদি আমরা পিএইচ এর মানের উপর ডিপেন্ড করে দ্রবণকে আলাদা করি, তাহলে কি অম্লীয় দ্রবণ হয় এক পাশে, ক্ষারীয় দ্রবণ হয় এক পাশে, নিরপেক্ষ মাঝখানে, তাই তো? তো এরকম পিএইচ এর মানের উপর নির্ভর করে আমরা বাফার দ্রবণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। এবার এর বাইরেও অন্যান্য আরো দু চার ধরনের বাফার দ্রবণ আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে অম্লীয় বাফার কোনটা। অম্লীয় বাফার, অম্লীয় বাফার হচ্ছে সেই দ্রবণ যেটা একটা দুর্বল অম্ল তার সাথে থাকে ওই দুর্বল অম্লের লবণ, দুর্বল অম্ল প্লাস তার লবণ লিখি তাহলে বেটার বুঝবি। দুর্বল অম্ল প্লাস তার লবণ অথবা অনুবন্ধী ক্ষার। দুর্বল অম্ল প্লাস তার লবণ অথবা অনুবন্ধী ক্ষার। দুর্বল অম্লের সাথে যদি আমরা তার লবণ নেই, তাহলে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে। এখন এই লবণটাকে আমরা তার লবণও বলতে পারি অথবা তার অনুবন্ধী ক্ষারও বলতে পারি। অনুবন্ধী অ্যাসিড কি, অনুবন্ধী ক্ষার কি আমরা পড়ে আসছি বিগত ক্লাসগুলোতে, তাই না? ওকে, তো এরপরে আসি এগুলা যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যে বাফার দ্রবণের এক্সাম্পল কি, অম্লীয় বাফার দ্রবণের একটা দুর্বল অম্ল লাগবে, সাথে কি লাগবে, তার লবণ লাগবে। হ্যাঁ, লবণটা অবশ্যই তার সাথে স্ট্রং ক্ষারের বিক্রিয়ায় হইতে হবে, সেটা একটু পরে দেখাচ্ছি। ওকে, তাহলে এইখানে আছে, যেমন ধর আমরা যদি উদাহরণ দেই, ধর অ্যাসিটিক অ্যাসিড প্লাস তার লবণ। অ্যাসিটিক অ্যাসিডের লবণ কি, CH3COONA, এইটা। এখন এই লবণের জায়গায় লবণ না দিয়ে আমরা তার অনুবন্ধী ক্ষার দিতে পারতাম। অনুবন্ধী ক্ষার কি, CH3COO-। একটা অ্যাসিড থেকে একটা প্রোটন চলে গেলে, হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটাই কি, তার অনুবন্ধী ক্ষার, তাই না? এটা।
আচ্ছা, এরপর আমরা অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় চাইলে আমরা ফর্মিক অ্যাসিড দিতে পারি। HCOOH ফর্মিক অ্যাসিড, সাথে তার লবণ HCOONA। এখন লবণ না দিয়ে যদি অনুবন্ধী ক্ষার দিতাম তাহলে কি হতো? HCOO মাইনাস। একই কথা, কিন্তু একই কথা, হ্যাঁ। কারণ এখানে যে HCOONA সোডিয়াম, সোডিয়াম ফরম্যাট অথবা পটাশিয়াম ফরম্যাট এই টাইপের জিনিস যদি থাকে, এরা দ্রবণে কি থাকে? আয়নিত অবস্থায় থাকে। তো এইটা থাকলেও আলটিমেটলি এটা কি হইতো? ধর আমার এখানে আমি যদি সোডিয়াম ফরম্যাট বা পটাশিয়াম ফরম্যাট হোয়াট এভার নেই, এটা তো একটা দ্রবণে আছে। দ্রবণে এটা কি হয়? দ্রবণে এটা ফরম্যাট আয়ন থাকে, সাথে পটাশিয়াম প্লাস হিসাবে থাকে, এই যেভাবে থাকে। তো আমি এখানে এটা লবণ হিসাবে দেখাইলেও পারি, আবার ফরম্যাট আয়ন হিসাবে দেখাইলেও পারি, দুইটাই সেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো অনেক কোটি কোটি উদাহরণ দিতে পারি আমরা। কি আছে? সি নাম্বার, ধরো হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড সাথে সোডিয়াম বাইকার্বনেট, এইটা, হ্যাঁ, এইটা একটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের সাথে তার লবণ, দুর্বল অ্যাসিড এবং তার লবণ। এরপরে দিতে পারি ধর হাইড্রোজেন সায়ানাইড, এইটা সাথে হচ্ছে তার লবণ সোডিয়াম সায়ানাইড। বা এইখানে যদি তার দিতাম অনুবন্ধী ক্ষার দিতাম তাহলে কি হতো? সায়ানাইড। এইখানে যদি তার অনুবন্ধী ক্ষার দিতাম তাহলে এই যে সোডিয়ামটা হইতো না, কি হইতো? বাইকার্বনেট আয়ন হইতো, বাইকার্বনেট আয়ন হইতো। তাহলে এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে কি আমার, এগুলো হচ্ছে অম্লীয় বাফার। কোন বাফার? অম্লীয় বাফার। এবার আয় ক্ষারীয় বাফার। তাহলে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে? কন্ডিশনটা কি হবে? অম্লীয় বাফারের ক্ষেত্রে কি ছিল ভাইয়া? যে একটা দুর্বল অম্ল থাকবে এবং সাথে তার লবণ থাকবে। দুর্বল অম্ল এবং সাথে কি? তার লবণ, ঠিক আছে। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দুর্বল ক্ষার সাথে তার লবণ। তাহলে ক্ষারীয় বাফার আমরা কি লিখবো? দুর্বল ক্ষার প্লাস লবণ, এইটা, এইটা। এখন লবণের পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারি বলতে পারবি? এই জায়গায় লবণের পরিবর্তে চাইলে কি লিখতে পারি বল দেখি। যারা জীবিত আছিস ক্লাসে, একটু দেখি কি বুঝছস, বল একটু, আমি দেখি 10 সেকেন্ডের মধ্যে বল যে এই জায়গায় কি লিখতে পারি। দুর্বল ক্ষার সাথে তার লবণ, এই লবণের পরিবর্তে এই জায়গায় কি লিখতে পারবো? যারা জীবিত আছিস অ্যান্সার দে। বলো তোর একটু নাড়া দিই। অনুবন্ধী অম্ল, সাবাস, অনুবন্ধী অম্ল, গুড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অনুবন্ধী অম্ল লিখতে পারি। এই জায়গায় হবে অনুবন্ধী অম্ল। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দেখি। ধর সব থেকে ফেমাস যেটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার সাথে তার লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা। অথবা এই জায়গায় আমরা কি দিতে পারতাম? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে তার লবণ, অথবা কি দিতে পারতাম? অনুবন্ধী অম্ল। তো অনুবন্ধী অম্ল কে এখানে? অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে, অ্যামোনিয়াম প্লাস অনুবন্ধী অম্ল, হ্যাঁ, ঠিক আছে। এরপরে ধর অ্যামোনিয়া নিতে পারতাম আমরা চাইলে, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া নিলেও এর সাথে লবণ কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। অথবা এর অনুবন্ধী অম্ল আমরা কি লিখতে পারতাম? অ্যামোনিয়াম আয়ন, এই যে এই টাইপের। তাহলে আমার ওই অনুবন্ধী কি বলে এটাকে, অম্লীয় বাফার হোক কিংবা ক্ষারীয় বাফার হোক, যাই হোক না কেন, দুইটার ক্ষেত্রে কি লাগবে? যদি অম্লীয় বাফার হয় দুর্বল অম্ল সাথে তার লবণ, ঠিক আছে। যদি ক্ষারীয় বাফার হয় দুর্বল ক্ষার সাথে তার লবণ, সাথে তার লবণ, এটা ফিক্সড, ঠিক আছে। ওকে, তো এবার আসি অন্যান্য। অন্যান্য আর কি ধরনের বাফার আছে? অন্যান্য আরো দুইটা বাফার আছে, সেই দুইটা কি কি দেখ। দুইটার মধ্যে এক নাম্বার হচ্ছে, ধর একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারের বিক্রিয়ায়
বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ, উৎপন্ন লবণের জলীয় দ্রবণ। উদাহরণ দিতে পারবি এরকম? এনি আইডিয়া? একটা দুর্বল অম্ল আর একটা কি, একটা দুর্বল ক্ষার, এই দুইটার বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে সেই লবণের জলীয় দ্রবণ। এখন এটার উদাহরণ কি হইতে পারে ভাইয়া? এখানেই দেখ, এখানে উদাহরণটা আছে। আমরা একটা দুর্বল অম্ল নিব, এই যে দেখ, এই যে এটা একটা দুর্বল অম্ল, তার সাথে একটা দুর্বল ক্ষার নিব, এই যে একটা দুর্বল ক্ষার। এবার এদের বিক্রিয়া করলে কি হবে? এখান থেকে এসিটেট আয়ন আর এখান থেকে অ্যামোনিয়াম আয়ন, তাহলে কি হবে? অ্যামোনিয়াম এসিটেট। এই যে লবণটা এটাই অ্যামোনিয়াম এসিটেট, তাই তো? CH3COONH4, এইটা এইটা। অথবা অথবা আমরা যদি অম্ল এটা না নিয়ে বাই কার্বনিক অ্যাসিড নিতাম, তাহলে কি উৎপন্ন হইতো? তাহলে উৎপন্ন হতো ওই যে ওখানকার অ্যামোনিয়াম আয়ন আর এখানকার কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট হইতো, তাই না? তখন হইতো এরকম NH4 2CO3। এই যে লবণগুলা, এই লবণগুলো আসছে কোথা থেকে? আসছে দুর্বল অম্ল দুর্বল ক্ষার থেকে, দুর্বল অম্ল দুর্বল ক্ষার থেকে। এদের যে সলিউশনটা, এদের যে দ্রবণটা, ওই দ্রবণটাও কি এক ধরনের বাফার দ্রবণ, ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা কি বলবো? বাফার দ্রবণ। এগুলা কিসের জন্য ভাই? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এগুলা কিসের জন্য? এমসিকিউর জন্য, ঠিক আছে? আহ স্যার স্যার স্যার, এই কি হয়েছে বল রুনামণি, কি হয়েছে? তোরা তো স্যার স্যার করতেছিস কেন? ওকে, তাহলে খেয়াল করে দেখ, এটা গেল একটা অন্যান্য বাফার। অন্যান্য বাফারের আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে পলিপ্রোটিক অ্যাসিড। আমরা কি পলিপ্রোটিক অ্যাসিড বুঝি? পলিপ্রোটিক অ্যাসিডের অ্যাসিডের তাহলে কি বললাম? পলিপ্রোটিক অ্যাসিডের দুটি লবণের মিশ্রণ, দুটি লবণের মিশ্রণ, লবণের মিশ্রণ। পলিপ্রোটিক অ্যাসিডের দুটি লবণের মিশ্রণ। পলিপ্রোটিক অ্যাসিড কেন? আচ্ছা, প্রোটিক মানে কারা? যারা হাইড্রোজেন দিতে পারে, প্রোটন দিতে পারে। প্রোটন দিতে পারলে তাকে বলা হয় প্রোটিক। আর পলি কি? ওই যে মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, পলি মানে অনেক। তো যারা একাধিক, সোজা কথায় একাধিক প্রোটন যারা দিতে পারে, এদেরকে বলা হয় পলিপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে? বা দুই বা ততোধিক প্রোটন যারা দিতে পারে তাদেরকে বলা হয় পলিপ্রোটিক অ্যাসিড। তো এই পলিপ্রোটিক অ্যাসিডের দুটি লবণের মিশ্রণ, একটা পলিপ্রোটিক অ্যাসিডের উদাহরণ দেয়। যেমন মনে কর আমাদের ফসফরিক অ্যাসিড H3PO4, এটা কি? এটা একটা পলিপ্রোটিক অ্যাসিড, কারণ এটা কয়টা হাইড্রোজেন দিতে পারে? তিনটা হাইড্রোজেন দিতে পারে। তো এইটার দুইটা লবণের মিশ্রণ যদি আমরা নেই, একটা হচ্ছে ধর মনোসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, মনোসোডিয়াম হাইড্রোজেন ফসফেট এইটা। আরেকটা হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট Na2HPO4। এই যে মিক্সচারটা আছে, এই যে মিশ্রণটা আছে, এটা একটা কি? এটা একটা বাফার দ্রবণের মিশ্রণ। এটাও এক ধরনের কি? এটাও এক ধরনের বাফার দ্রবণ। এগুলো হচ্ছে কার জন্য? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। স্যার কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পাওয়ার প্লের ক্লাস করলে হবে? তুই যদি 24 ব্যাচ হস তাহলে তুই পাওয়ার প্লের ক্লাস কর, সমস্যা নাই। কিন্তু তুই যদি 25 ব্যাচ হস তাহলে তুই কেন এখনই কেন পাওয়ার প্লের ক্লাস তুই করবি? পাওয়ার প্লের ক্লাস হচ্ছে রিভিশন ক্লাস, যেখানে এইচএসসি কে কেন্দ্র করে ফোকাস করে ক্লাসগুলো নেওয়া হয়, যে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য। কিন্তু এখন যেই চ্যাপ্টারগুলো আমরা পড়াই, এগুলা A to Z ধরে ধরে ভেঙে 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 একটু একটু করে একদম তোর এইচএসসি অ্যাডমিশন থেকে শুরু করে তোর ইহকাল পরকালের সকল প্রস্তুতির জন্য পড়াই। তো তুই যদি 25 ব্যাচ হস, তোর হাতে অনেক টাইম আছে।
তো তুই কেন এখন মানে শুধু পাওয়ার প্লে ক্লাস কর? পাওয়ার প্লে ক্লাস করবি অবশ্যই, গুড। তুই মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হয় তুই আগে আইডিয়া পেয়ে যাবি। দ্যাট ডাজন্ট ম্যাটার যে মিন যে তুমি এইখানকার ক্লাস বাদ দিয়ে কে করবা। 25 ব্যাচ হিসাবে তোমাকে অবশ্যই এখানে যেই চ্যাপ্টারটা পড়াইছি, যেভাবে পড়াইছি ওইটা ফলো করতে হবে। তা না হলে হবে কি, পাওয়ার প্লে ক্লাস করে এইচএসসি তে তুই ভালো করতে পারবি, অ্যাডমিশনে গিয়ে তোর আবার সার্ভাইভ করা লাগবে। কারণ পাওয়ার প্লে ক্লাসে তো আমরা 20-30 ঘন্টা নেওয়ার সুযোগ পাই না, পাই কি পাই না। 5 ঘন্টা একটা ক্লাসে যদি চ্যাপ্টার শেষ করা হয় তাহলে ডেফিনেটলি এটা একটা ফোকাস থাকে। ওই ফোকাসে বিস্তারিত অত ডিপ অত অ্যাডভান্স পড়ানোর সুযোগ থাকে না। সো দয়া করে এখানকারটা করে পরে পাওয়ার প্লেটটা কর। ওকে, ডিডিটি চাচ্চু নামক চ্যানেল চাই, আর বুঝলাম না। ঠিক আছে, যা দিয়ে আনতেছি, ডিডিটি চাচ্চু নামে আনতেছি। ওকে, যাই পরেরটা যাই। পরের টপিকে যাই। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ এর থিওরিটা কি, এবং বাফার দ্রবণ কয় ধরনের হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। এই উদাহরণগুলা ভালো করে মুখস্থ করবে, এগুলো এমসিকিউতে প্রচুর আসে। আচ্ছা, এবার আসি আমরা বাফার দ্রবণ কিভাবে কাজ করে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কি। ভাইয়া খেয়াল করে দেখ, আমরা কি বলছি, বাফার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে, তাই না? বাফার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে। এখন কথা হচ্ছে পিএইচ অপরিবর্তিত থাকে কিভাবে? হ্যাঁ, কিভাবে থাকে ওই জিনিসটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো এখন আমরা একটু আগে প্রথমে আমরা কোনটা পড়বো? আমরা প্রথমে পড়বো অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এখন অম্লীয় বাফার কে ভাই? অম্লীয় বাফার হচ্ছে এই যে অ্যাসিটিক অ্যাসিড, ধর একটা উদাহরণ দিলাম, অ্যাসিটিক অ্যাসিড সাথে কে, সাথে তার লবণ CH3 COO Na, ঠিক আছে? এটা হচ্ছে আমার অম্লীয় বাফার। এখন এই বাফারটা কিভাবে কাজ করে ওইটা আমরা এখন দেখব। তো প্রথমে CH3 COOH, এইটা। আচ্ছা, এখন আমাদের কন্ডিশন কি ছিল ভাইয়া? কন্ডিশন ছিল একটা দুর্বল অম্ল, তাই না? তো অ্যাসিটিক অ্যাসিড কি দুর্বল অম্ল। তো দুর্বল অম্ল কি অনেক বেশি বিয়োজিত হয়? অনেক বেশি বিয়োজিত হয়? নো, হালকা পাতলা বিয়োজিত হয়, অল্প একটু বিয়োজিত হয়। তো আমরা যদি অল্প একটু বিয়োজন দেই, এই যে CH3 COO- সাথে উৎপন্ন হবে কি? সাথে উৎপন্ন হবে H+, এইটা। ঠিক আছে, এটা কার ভাঙন? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের। আর সাথে কে আছে? সাথে আছে সোডিয়াম অ্যাসিটেট। তো সোডিয়াম অ্যাসিটেট কিভাবে ভাঙবে? এই যে এভাবে CH3 COO-, সোডিয়াম। এটা তো একটা লবণ, তাই না? এখন লবণ তো আর হালকা পাতলা বিয়োজিত হয় না, লবণ যখন পানিতে পড়ে সে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। তাহলে এই সোডিয়াম অ্যাসিটেট কিভাবে বিয়োজিত হবে? সোডিয়াম অ্যাসিটেট এই যে এইভাবে বিয়োজিত হবে, CH3 COO- সাথে হচ্ছে সোডিয়াম প্লাস, এভাবে বিয়োজিত হবে। ঠিক আছে, এভাবে বিয়োজিত হবে। এখন এই দ্রবণের মধ্যে আমরা কি বলছি, এটা যেহেতু একটা বাফার দ্রবণ, এর পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন সেটা কখন? ইভেন ইফ উই অ্যাড সাম অ্যাসিড অর বেস, উইক অ্যাসিড অর উইক বেস, লিটল অ্যামাউন্ট, ডেফিনেটলি অল্প স্বল্প। তো আমরা কি করব, এর মধ্যে হালকা পরিমাণ অম্ল যোগ করে দেখব কাহিনী কি হয়, হালকা পরিমাণ ক্ষার যোগ করে দেখব কাহিনী কি হয়। ঠিক আছে, তো শুরুতেই ধর আমরা যদি এখানে কিছু পরিমাণ ক্ষার যোগ করি, কি যোগ করব? ক্ষার। তো ক্ষার যোগ করলে, ক্ষার কি ভাইয়া? ক্ষার হচ্ছে H+ নাকি OH-? ক্ষার হচ্ছে OH-, তাই না? ক্ষার কি দিবে? OH- দিবে। তো আমরা যদি ক্ষার যোগ করি তাহলে যেটা হয় খেয়াল কর, ধর এই যে ক্ষার যোগ করলে দ্রবণে কি যোগ করতেছি আমরা? OH- যোগ করতেছি, তাই না? কি যোগ করতেছি? OH- যোগ করতেছি। তো এই ক্ষার কি করবে, এই OH- যখন আমি দ্রবণে যোগ করলাম, যোগ করার পর দেখ অ্যাসিটিক অ্যাসিড কি করবে? অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে কি তৈরি হইতেছে? H+ তৈরি হইতেছে। তো এই ক্ষারের OH-টাকে এই H+ নিয়ে এখানে তৈরি করবে হচ্ছে H+ আর OH- মিলে কি হবে? পানি হবে, পানি, অবিয়োজিত পানি তৈরি হবে। তার মানে তুমি যে H+টা দিলা দ্রবণে, H+টা যে দিলা দ্রবণে কেন দিছো? সরি, OH-টা। হ্যাঁ, আমরা দেখতেছি যে এই দ্রবণে ক্ষারীয় হয় কিনা, এই দ্রবণটা ক্ষারীয় হয় কিনা, তাই না? এজন্যই তো দিছি যে দ্রবণের পিএইচ এর মান বেড়ে যায় কিনা। কিন্তু কিন্তু আমরা যখন OH- দিলাম, এখানে এই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়েছে H+ তৈরি করলো, সে কি করলো? টুক করে এই OH- কে নিয়ে পানি হয়ে গেল।
ঠিক আছে, এখন একটা এস প্লাস এর ঘাটতি পড়ছে, তাই তো? তো সমস্যা কি? এই যে এখানে উভমুখী চিহ্ন আছে না, লা সাতেলি আঙ্কেল কি বলছে, তুমি যদি ডান পাশ থেকে কিছু সরাও, সাম্যাবস্থা হালকা ডানে যাবে, গিয়ে আরো দুই একটা এস প্লাস তৈরি করে সমতা বিধান করে দিবে। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা ওএস মাইনাস দিলে অর্থাৎ ক্ষার দিলে সেটা পিএস এর মানের কোনো পরিবর্তন করতে পারে না। এবার আমরা যদি এস প্লাস দিতাম এখানে, আমরা যদি কি বলে এটাকে এই এসিড যোগ করতাম। এসিড যোগ করা মানে কি ভাইয়া? এসিড যোগ করা মানে হচ্ছে এস প্লাস যোগ করা, তাই না? এস প্লাস যোগ করা। তো এস প্লাস যোগ করলে যেটা হইতো, এই এস প্লাসটা, সরি, এই এস প্লাসটা কি হইতো, এই এস প্লাসটা এই যে সিএস থ্রি সি ডাবল ও, সিএস থ্রি সি ডাবল ও মাইনাস এটার সাথে যুক্ত হয়ে তৈরি করত সিএস থ্রি সি ডাবল ও এইচ, এই যে অ্যাসিড তৈরি করে ফেলত। এখন অ্যাসিড তৈরি করে ফেললে এখন তোর মনে হইতেছে ভাইয়া অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে যাইতেছে, তার মানে দ্রবণের অম্লত্ব বেড়ে যাচ্ছে, পিএস এর মান কমে যাচ্ছে। কিন্তু এখানে অ্যাসিডিক অ্যাসিড কি ভাই শক্তিশালী অ্যাসিড না, এটা কি দুর্বল অ্যাসিড, এটা হালকা পরিমাণ বিয়োজিত হয়। তো অ্যাসিডিক অ্যাসিড সামান্য বিয়োজিত হবে, যেটা তৈরি হবে ওইটা খুব একটা বিয়োজিত হবে না, বরং এইখানে যে সিএস থ্রি সি ডাবল গুলো আছে যেটা একদম এই লবণ থেকে বিয়োজিত অবস্থায় আছে, এদের কাজ কি, এরা এই এস প্লাস কে অ্যাকসেপ্ট করে ফেলবে, এরা তুই যতগুলো এস প্লাস দিবি এরা গ্রহণ করে ফেলবে। তো এখন এস প্লাস যদি এই সিএস থ্রি সি ডাবল এস গ্রহণ করে ফেলে, তাহলে দ্রবণের পিএইচ এর মানের আর কোনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এইভাবে বাফার দ্রবণে, একটা অম্লীয় বাফার দ্রবণে আমরা ক্ষার দিলেও সে পানি হয়ে যায়, আর দিলে এস প্লাস দিলে তাকে কে নিয়ে যায়, সিএস থ্রি সি ডাবল ও মাইনাস নিয়ে যায়, এবং আলটিমেটলি বাফার দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, ভাইয়া বিপির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, আর এফবি গ্রুপে চ্যাপ্টারের লেকচার 4-5 নেই, ওইখান থেকে ক্লাসগুলো করব। ওকে ভাইয়া, আমাদের আহ, ইসের আপডেট চলতেছে, মানে ইসে কি বলে এটাকে, ওয়েবসাইটের, তো ওয়েবসাইটে একটু কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, অনেক সম্ভবত হয়ে যাবে, আজকে সন্ধ্যার মধ্যেই হয়ে যাবে হোপফুলি। হ্যাঁ, আপডেটের কাজ চলতেছে। ওকে, তাহলে আমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে, মানে বাফার দ্রবণ থেকে যদি একটা রিটেন আসে, প্রথম রিটেন আসবে হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, দ্বিতীয় রিটেন আসবে ম্যাথ, হ্যান্ডারসন হেজেলবার্গ থেকে ম্যাথ। তাহলে তোরা আমাকে বল এটা বুঝছিস কিনা, যারা বেঁচে আছিস বল। আহ বুঝছি, ক্লিয়ার? বাচ্চারা দ্রুত বল। ক্লিয়ার? ভাই আরেকবার বলেন, কে রে এটা? সুরাইয়া আজম, তারা বলতেছি ক্লিয়ার ক্লিয়ার। ওকে, দেখ কি বলছিলাম আমরা, বাফার দ্রবণের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, যে যেই দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলো তার পিএইচ এর পরিবর্তন হয় না। এখন তুই এটা বললি, আমি বললাম, সামনের মানুষ যদি বিশ্বাস না করে, এখন তো তাকে প্রমাণ দিতে হবে যে না আমি যা বলছি সেটা আসলেই সত্য। তো সেই প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে এই যে তারা কিভাবে কাজ করে এটা। তো আমরা প্রথমেই দেখতেছি একটা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। তো এই অম্লীয় বাফারে আমরা যদি ক্ষার যোগ করি, ক্ষার ওএস মাইনাস যোগ করি, তো এই ওএস মাইনাসটা কি হবে, আমরা দেখলাম যে এই অম্লটা বিয়োজিত হয়ে এস প্লাস উৎপন্ন করতেছে, আর সিএস থ্রি সি ডাবল এন এ এই লবণটা বিয়োজিত হয়ে সিএস থ্রি সি ডাবল মাইনাস অ্যাসিটেট আয়ন তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে যখন আমরা ক্ষার দিব, ক্ষার কি দেয়, ওএস মাইনাস, এই ওএস মাইনাসকে এ এস প্লাস নিয়ে পানি তৈরি করে ফেলে। এখন পানি কি নিউট্রাল না? পানি তো নিউট্রাল, তখন তো কোনো সমস্যা নেই। তো এখন পিএস এর মানের কি পরিবর্তন হবে পানির জন্য? না। কিন্তু এখানে যে এস প্লাস ছিল সে একটা এস প্লাস কমে গেছে না? তো এখন তো তোর মনে হতে পারে যে ভাইয়া এস প্লাস তো কমে গেছে, তাহলে তো পিএস এর মান বেড়ে যাবে, অম্লত্ব কমে যাবে। কিন্তু আমার এটা কি, এটা হচ্ছে একটা সাম্যাবস্থায় আছে, এবং এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড যে স্বল্প আয়নিত হয়। এই ধরনের কেসে আমাদের আঙ্কেল লা সাতেলি আঙ্কেল বলছে যে ডান পাশ থেকে যদি কিছু কমে যায়, সাম্যাবস্থা ডান দিকে হালকা ঘুরে আমার এস প্লাস দুই একটা প্রডিউস করবে, করে এটার সমতা বিধান করে দেবে। ক্লিয়ার? সিমিলারলি যদি আমরা এস প্লাস দেই, তাহলে এই যে এসিটেট আয়নটা এস প্লাসকে নিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেলে। এখন অ্যাসিটিক অ্যাসিড কি, খুবই দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল অ্যাসিড, এটা তো আর ওইভাবে বিয়োজিত হয় না যে একদম অনেক বিয়োজিত করে অম্লত্ব বাড়ায় ফেলবে, না, কিছুই হয় না। তাহলে আলটিমেটলি আমি অ্যাসিড যোগ করি বা ক্ষার যোগ করি, কোনো ক্ষেত্রে কি হয় না, আমার এই বাফার দ্রবণের
পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, হোপফুলি এখন আমরা পারবো, তাই না? পারবো। পারলে আমরা এবার চলে যাব হচ্ছে, এটা আমরা কি দেখলাম, অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এবার আমরা দেখব ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল এবার তোরা পারবি, তোরা নিজেরাই পারবি। এবার দেখ, ক্ষারীয় বাফার কারা? ক্ষারীয় বাফার হচ্ছে ধর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা। ঠিক আছে, তাহলে এখন এইটা আমরা দেখব যে কিভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে সেজন্য আগে আমরা কি লিখব? আগে আমরা দেখব ক্ষারীয় বাফার, তাই না? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, সেটা কিভাবে বিয়োজিত হয়? সেটাই যে এইভাবে বিয়োজিত হয়, অ্যামোনিয়াম আয়ন সাথে OH মাইনাস, এইটা। ঠিক আছে, আবার এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা, এই যে দেখ অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা, এই লবণটা কিভাবে বিয়োজিত হয়? এই লবণটা বিয়োজিত হয় এইভাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড লবণ। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি, এবার আমরা আগের মতো কি করব ভাইয়া, এখানে অম্ল এবং ক্ষার যোগ করব। তো আমরা যদি অম্ল যোগ করি, অম্ল মানে কি? অম্ল মানে হচ্ছে এস প্লাস যোগ করলে কি হবে তোরা এবার নিশ্চয়ই বুঝতে পারতেছিস। ওই যে এখানে OH মাইনাস আছে, তো OH মাইনাস থাকলে কি হবে? এই যে এখানে পানি তৈরি হয়ে যাবে, শেষ। H প্লাস OH মাইনাস কি হবে? পানি। আবার আমরা যদি এখানে কি যোগ করি, আমরা যদি এখানে যোগ করি হচ্ছে ক্ষার যোগ করি, OH মাইনাস যোগ করি, তাহলেও কি হবে? এই OH মাইনাসটাকে এই অ্যামোনিয়াম আয়ন নিয়ে যাবে, নিয়ে কি তৈরি করবে? নিয়ে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, শেষ। এখন ব্যাখ্যা কি? ব্যাখ্যা আগেরটাই, যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এখানে যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে এই যে দ্রবণের হাইড্রোক্সিল H+ কে নিয়ে পানি তৈরি হবে, লাসা তেলীয় আঙ্কেল অনুসারে এটা হালকা ডানে গিয়ে সমতা বজায় রাখবে, শেষ। আবার এখানে হাইড্রোক্সিল যোগ করলে অ্যামোনিয়াম আয়নের সাথে হাইড্রোক্সিল যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত উৎপন্ন করে। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব 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 দুর্বল অ্যাসিড, এটা আমাদেরকে কোনো প্যারা দিবে না, বা এটা অত বিয়োজিত হয়ে দ্রবণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, উল্টো এই OH মাইনাসটাকে অ্যামোনিয়াম আয়ন খেয়ে ফেলবে, শেষ। শেষ, ঠিক আছে। তাহলে ব্যাখ্যা একটাই, অ্যাপ্লিকেশন অনেকগুলা। হ্যাঁ, এক ব্যাখ্যা দিয়ে আমরা সবগুলা চালাই দিতে পারবো। পারবো না? হ্যাঁ পারবো, ঠিক আছে, ওকে। পারলে এবার আমরা যাব পরেরটাতে, এখনই শেষ হয় নাই, হ্যাঁ আরো আছে, আরো মজা আছে। 3 নাম্বার হচ্ছে রক্তের বাফারের ক্রিয়া কৌশল, মোস্ট 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। যেই আমাদের যেই 3টা বাফার আমাদের পড়া লাগে, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, রক্তের বাফার, এর মধ্যে রক্তের বাফার থেকে একটা প্রশ্ন আসে, সেটা MCQ হোক, CQ হোক, HSC হোক, অ্যাডমিশন হোক, হোয়াট এভার, যে কোনো জায়গায় আসবেই আসবে, আসবেই আসবে, ঠিক আছে, এইরকম। আচ্ছা, তো এখন আগে আমাদের জানতে হবে যে রক্তে কি ধরনের বাফার আছে ভাইয়া। এই যে যে এই যে ইফতারের টাইমেই তো এক গাদা লেবুর শরবত খাবি, লেবুতে কি আছে? লেবুতে কি আছে? লেবুতে অ্যাসিড আছে না, সাইট্রিক অ্যাসিড আছে মনে হয়, তাই না? তো এই সাইট্রিক অ্যাসিড কি করবে, বা আমরা যখন পাকস্থলীতে কি দিবে, H+ দিবে। তো আমাদের এই যে দেহে যত ফ্লুইড আছে বা ব্লাডে যেসব ফ্লুইড কন্টেইন করে, এই করে, তো এইগুলাতে কোনো না কোনো ভাবে তো অ্যাসিডের, এই অম্লের H+টা যাবে। তা আমরা প্রতিদিন যখন খাই, আমরা তো হিসাব করে খাই যে কোন খাবারের পিএইচ কত। হ্যাঁ, খাবার সামনে আসলে কি হিসাব মনে থাকে? আরো রোজা রমজানের মাস, আগে খাবো কখন এই টেনশনে থাকি। তো এই যে আমাদের শরীরে যায়, যাওয়ার পরে এই খাবার থেকে, এই খাবারের ইফেক্ট হিসেবে কি হয়, রক্তের পিএইচ বেড়ে যাওয়ার কথা। যদি আমরা ক্ষারীয় খাবার খাই, রক্তের পিএইচ বেড়ে যাওয়ার কথা। আমরা যদি অম্লীয় খাবার খাই, রক্তের পিএইচ কমে যাওয়ার কথা। মনে কর রক্তের পিএইচ কমে গিয়ে তুই নিজে অ্যাসিড হয়ে গেলি, তাহলে কি আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। এই জন্য সৃষ্টিকর্তা আমাদের রক্তকে কি দিয়েছে? রক্তকে একটা বাফার সিস্টেম হিসেবে দিয়েছে। তার মানে মানুষের রক্ত কিন্তু একটা বাফার দ্রবণ, যেখানে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা ক্ষার যোগ হইলেও সেটা তেমন কোনো সমস্যা হয় না, বুঝাতে পারছি? তা এখন
আমাদের বাফার দ্রবণে কি কি বাফার আছে, কলম কই আমার, আমাদের রক্তে কি কি বাফার আছে খেয়াল কর। রক্তে 3 ধরনের বাফার থাকে। কয় ধরনের বাফার? 3 ধরনের বাফার। কি কি? 1 নাম্বার বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড বাফার। বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড। এটা কেমন? এটা হচ্ছে এই যে এটা দেখ। আবার বাইকার্বনেট কোনটা? বাইকার্বনেট হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বাইকার্বনেট এর সাথে হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে দুর্বল অ্যাসিড কোনটা? দুর্বল অ্যাসিড হচ্ছে যে কার্বনিক অ্যাসিড, সাথে তার লবণ এই যে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? তাহলে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড এটা এটা হচ্ছে আমার মেইন, মানে রক্তের মধ্যে যে 3টা বাফার আছে, 3টার মধ্যে এই বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে মেইন বাফার, একদম মেইনলি রিঅ্যাক্ট করে মূলত এইটা। তাহলে যদি বলে রক্তের প্রধান বাফার কোনটা, হ্যাঁ রক্তের প্রধান বাফার কোনটা, লিখ কমেন্টে লিখ যে রক্তের প্রধান বাফার কোনটা। 2 নম্বরে আছে হচ্ছে ফসফেট বাফার। 3 নম্বরে আছে প্রোটিন বাফার। প্রোটিন বাফার। তাহলে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড, ফসফেট, প্রোটিন। এর মধ্যে প্রধান বাফার কোনটা, মেইন বাফার? যদি বলে যে রক্তের প্রধান বাফার কোনটা, অ্যান্সার কি বল? অ্যান্সার কি হবে? কই জীবিত আছিস তোরা? এক নাম্বারটা ঠিক আছে, গুড, ওকে। তাহলে এবার আসি পরেরটাতে যাই। এখন কথা হচ্ছে আমাদের এই বাফার দ্রবণ কিভাবে কাজ করে। ঠিক আছে, আমাদের এই রক্তের বাফারের ক্রিয়া কৌশল বুঝলাম, এই বাফার দ্রবণটা কিভাবে কাজ করে, রক্তের বাফারটা কিভাবে কাজ করে। তো আমরা ওই আগের মতোই কিন্তু, হ্যাঁ সিম্পল, দেখ আগের মতোই আমরা কি করব, এখানে আমরা রক্তের বাফারটাকে ভাঙবো। যে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ভাঙে কেমনে? H2CO3 দুর্বল অ্যাসিড, এটা ভাঙবে কিভাবে? এটা ভাঙবে এইভাবে যে HCO3 মাইনাস বাইকার্বনের সাথে H+, এইটা ঠিক আছে। আর সাথে কি? সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, তাই তো? এই যে সোডিয়াম হাইড্রোজেন, সরি কার্বনেট, বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এটা এটা তো লবণ, এটা পুরোটা ভাঙবে, ভেঙে কি উৎপন্ন হবে? ভেঙে উৎপন্ন হবে ওই যে HCO3 মাইনাস সাথে সোডিয়াম প্লাস। তো এবার আবার সেই আগের মতো, আগের মতো কি যেন মনে আছে কি? আমরা যদি এখানে ক্ষার যোগ করি, অর্থাৎ OH মাইনাস যোগ করি, তাহলে কি হয় জানো? তাহলে এই OH মাইনাসটা H+ এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। শেষ। ব্যাখ্যা কি? ওই আগেরটা, আগের দুইটাই ঠিক আছে। এখন আমরা যদি এখানে অম্ল যোগ করি ভাইয়া, অম্ল মানে কি? H+ যদি যোগ করি, তাহলে এই H+টাকে নিয়ে যাবে কে? এই H+টাকে নিয়ে যাবে এই বাইকার্বনেট আয়ন, নিয়ে কি উৎপন্ন করবে? নিয়ে উৎপন্ন করবে হচ্ছে H2CO3। এখন এই কার্বনিক অ্যাসিড এখন কত হচ্ছে, রক্ত তো খুব সেনসিটিভ, এটা তো আর কোনো দ্রবণ না যে আমরা ইগনোর করবো যে ভাই হ্যাঁ কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে, প্যারা নাই, চিল। কিন্তু রক্ত একটা অ্যাসিড তৈরি হওয়াটাও তো একটা টেনশনের বিষয়। কিন্তু আমাদের যে শ্বসনের কাজ হয়, ফুসফুসের মাধ্যমে শ্বসনের যে কাজ হয়, তো ওই শ্বসনের কাজের ক্ষেত্রে এই কার্বনিক অ্যাসিডটা এটা ভেঙে যায়, শ্বসনের ফলে এটা কি হয়? এটা ভেঙে যায়, ভেঙে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর পানি। কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়, সাথে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায় ঠিক আছে। আর পানি যে লিকুইডটা সেটা রক্তে থেকে যায়, রক্তের প্লাজমার মধ্যে তো পানিই থাকে 55% না কত পার্সেন্ট, এটা তোরা আমার চেয়ে বেটার জানিস ঠিক আছে।
তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা কিসের মাধ্যমে বের হয়ে যায়? এটা কার মাধ্যমে বের হয়ে যায়? ফুসফুসের মাধ্যমে। ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আর কোনো প্যারা আছে কি? আর কোনো প্যারা নাই। ওকে শিশুরা, বাচ্চারা, বুঝতে পারছি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল? পারবো না? ক্লিয়ার? ওকে ওকে, নাইস। ভাইজান আমি সেই রাব্বি যে প্রায়ই আপনাকে নখ দিয়ে জ্বালাই। লজ্জা করে না আবার বলিস তোর গার্লফ্রেন্ডে জ্বালানোর বয়সে আমারে জ্বালাস? দুষ্টু পোলাপান। ওকে, সমস্যা নাই, যে কোনো কেমিস্ট্রির যে কোনো প্রবলেমে যে কোনো সময় আমাকে নক দিবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ওকে আমরা স্টার্ট করি, তাহলে পরের পেজে যাই। এবার আয় বাফার দ্রবণ প্রস্তুতি। এটাতে এমসিকিউ মাস্ট, মানে মাস্ট মানে মাস্ট। বাফার দ্রবণ থেকে যদি এমসিকিউ আসে, একটা এমসিকিউ আসে, তাহলে এই টপিকটাতে আসবে বাফার দ্রবণ প্রস্তুতি। ঠিক আছে? তো এখন আয় বাফার দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করব, কিভাবে প্রস্তুত করব। ওকে দেখ, তাহলে বাফার দ্রবণ আমরা তিন ভাবে প্রস্তুত করতে পারি। তিন ভাবে। কি কি? প্রথমটা হচ্ছে ডিরেক্ট বাফার, পরেরটা হচ্ছে ইনডিরেক্ট বাফার, এবং শেষেরটা হচ্ছে, ওটা এক্সাম্পল, এটা পরে দেখব। তো শুরুতে ডিরেক্ট বাফার কি? ডিরেক্ট বাফার হচ্ছে ভাইয়া, একটা বাফার দ্রবণের জন্য কি লাগবে? একটা দুর্বল অম্ল লাগবে অথবা দুর্বল ক্ষার লাগবে। ঠিক আছে? তার সাথে কি লাগবে? তার সাথে ওই দুর্বল অম্ল বা ক্ষারের লবণ লাগবে। তাই তো? এখন তুই কি করলি? তুই হচ্ছে একটা পাত্র নিলি, নিয়ে তার মধ্যে দুর্বল অম্ল অথবা দুর্বল ক্ষার দিলি, আবার তাদের লবণ দিয়ে দিলি। তাহলে এটা কি ডিরেক্ট একটা বাফার দ্রবণ হয়ে গেল, তাই না? মানে এখানে আর কোনো বিক্রিয়া করা লাগবে না, কিছু করা লাগবে না। জাস্ট অম্ল বা ক্ষার দিবি, তার লবণ ঢেলে দিবি, শেষ। তাহলে কি বললাম আমি এটাকে? এটাকে বললাম যে এইরকম, যে আমরা যদি উইক উইক অ্যাসিড বা বেস, অ্যাসিড বা বেস কিছু একটা দিলাম, সাথে সরাসরি কি করব? সরাসরি তার সল্ট, লবণ দিয়ে দিলাম। ঠিক আছে? ব্যাপারটা এরকম, দেখ, ধর এরকম। আচ্ছা, মনে কর এটা একটা পাত্র, তুই একটা পাত্র নিলি, পাত্রের মধ্যে তুই কি করলি? তুই হচ্ছে প্রথমে অ্যাসিটিক অ্যাসিড দিলি, দিয়ে তুই সাথে সাথে কি করলি? তার সাথে যোগ করে দিলি হচ্ছে CH3 COO Na, সোডিয়াম লবণ। তাহলে এটা কি হয়ে গেল? একটা বাফার দ্রবণ হয়ে গেল না? এখানে কি কোনো কাজ করা লাগছে, কোনো বিক্রিয়া করা লাগছে, কোনো হিসাব করা লাগছে? কিছুই না। অ্যাসিড দিলি, লবণ দিলি, শেষ, বাফার দ্রবণ হয়ে গেছে। সিমিলার আমরা ধর একটা ক্ষার নিতাম যদি, এই যে ধর তুই একটা কি করলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে নিলি, নিয়ে তার মধ্যে তুই যুক্ত করলি কি? যুক্ত করলি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। ঠিক আছে? ভাই একটু জোরে কথা বোন রে, শক্তি নেই রে বোন, বিশ্বাস কর। বাইরে প্রচুর রোদ, অনেক পেইন নিয়ে আসছি তো, আর এখন প্রচুর ব্যস্ত। রোজা থেকে জোরে যে কথা বলবো, ভিতর থেকে আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করতেছি, একটু ফোনের সাউন্ডটা বাড়ায় দে। আচ্ছা, এরপরে আয়, গেল এইটা উইক অ্যাসিড অথবা বেজ, সাথে সল্ট দিলাম, হয়ে গেল আমার ডিরেক্ট বাফার। ডিরেক্ট বাফার। এইবার কি করব আমরা? এবার হচ্ছে ইনডিরেক্ট বাফার। ইনডিরেক্ট বাফার কোনটা? যেটা বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়, যেটা বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। কেমন সেটা? সেক্ষেত্রে কি করবি তুই? সেক্ষেত্রে কি করবি? এই যে এরকম হইতে পারে, ধর তুই একটা উইক অ্যাসিড দিবি, উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সাথে যোগ করবি স্ট্রং বেজ, স্ট্রং বেজ, শক্তিশালী ক্ষার। তাহলে কি তৈরি হবে?
এখান থেকে তৈরি হবে অ্যাসিডিক বাফার, মানে অম্লীয় বাফার। অ্যাসিডিক বাফার বা অম্লীয় বাফার, ঠিক আছে। আবার মনে কর তুই নিলি হচ্ছে একটা উইক বেজ, ক্ষার, একটা দুর্বল ক্ষার নিলি, সাথে যোগ করলি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। এখান থেকে তুই কি পাবি? এখান থেকে তুই পাবি বেসিক বাফার, মানে ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার, ঠিক আছে। এখন কিভাবে আমরা একটু দেখি। কিভাবে দেখ, এই যে এভাবে মনে কর তুই এখানে নিলি কি, নিলি হচ্ছে একটা দুর্বল অম্ল CH3COOH, এটা সাথে নিলি একটা শক্তিশালী ক্ষার, সেটা ধর সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে CH3COONA, এসিটেট, সোডিয়াম এসিটেট লবণ, সাথে পানি, সাথে পানি, এটা। তাহলে দেখ, আমার বাফার দ্রবণের জন্য কি লাগবে? দুর্বল অম্ল লাগবে আর তার লবণ লাগবে। তো তুই দিছিস কি? তুই দিছিস দুর্বল অম্ল আর শক্তিশালী ক্ষার, লবণ তো দেশ নাই, কিন্তু তাদের বিক্রিয়ায় লবণটা উৎপন্ন হইতেছে, ঠিক আছে। তাহলে এখানে একটা সত্য মানতে হবে। সত্য কি? দিন শেষে এই পাত্রের মধ্যে থাকতে পারবে কে কে? থাকতে পারবে হচ্ছে এই দুর্বল অম্ল এবং তার লবণ। তার মানে এখান থেকে থাকতে পারবে এই দুর্বল অম্লটা সাথে তার লবণটা, কিন্তু এই ক্ষার কি থাকতে পারবে না। তাহলে কন্ডিশন কি সত্য? কি সত্য হচ্ছে এই ক্ষারের পরিমাণটা কম নিতে হবে। ক্ষারের পরিমাণটা কি নিতে হবে? কম নিতে হবে। তাহলে বেশি হবে কার? বেশি হবে এই দুর্বল মানে দুর্বল যে অম্ল আছে, দুর্বল অম্লটাকে বেশি নিতে হবে, ক্ষারের পরিমাণটা কম নিতে হবে, ঠিক আছে। এবার আয় সিমিলার আরেকটা উদাহরণ দিয়ে আমরা ইসের জন্য, ক্ষারীয় বাফারের জন্য। ধর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলি, তার সাথে তুই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলি, নিলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণ, সাথে পানি। এখন ভাইয়া দেখতো এই বাফারের মধ্যে, হুম, এই বাফারের মধ্যে, এই বাফার দ্রবণে থাকতে পারবে কে কে? থাকতে পারবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা থাকতে পারবে, সাথে থাকতে পারবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটা থাকতে পারবে। এখানে এই যে HCl কি থাকতে পারবে রে ভাই? HCl থাকতে পারবে? HCl থাকতে পারবে না। তাহলে কি করা লাগবে? HCl এর পরিমাণটা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কম নিতে হবে। কম নিলে লাভ কি? কম নিলে লাভ হচ্ছে এই HClটা, কি বলে এটাকে, এই HCl এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। ধর এটা নিলি 10 মোল, এটা নিলি 1 মোল, তাহলে এই 1 মোল এইটা 10 মোলের সাথে মানে বিক্রিয়া করে এটার 1 মোল শেষ হয়ে যাবে, আর এটার 1 মোল বিক্রিয়া করলে এটা বাকি থাকবে কয় মোল? 9 মোল, তাই না? আর ওই পাশ থেকে লবণ তৈরি হবে 1 মোল, তাহলে এই দ্রবণে HCl থাকবে না, ঠিক আছে। তাহলে এখন এত যে কথা বললাম, এখানে আমাদের কন্ডিশনটা কি দাঁড়াইলো তাহলে? আলটিমেটলি কন্ডিশনটা দাঁড়ালো হচ্ছে, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার ওই যে উইক অ্যাসিড অথবা উইক বেজ, যেটাই হোক, উইক অ্যাসিড নিলে কি পাবো? অ্যাসিডিক বাফার। উইক বেজ নিলে পাবো বেসিক বাফার। তো দুই ক্ষেত্রে আমার বেশি নিতে হবে কোনটা? যেটা উইক সেটা। কম নিতে হবে কোনটা? যেটা স্ট্রং সেটা। যেমন এখানে বেশি নিছি কোনটা? এখানে বেশি নিছি অ্যাসিটিক অ্যাসিড, কম নিছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে বেশি নিছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে বেশি নিছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কম নিছি HCl। তার মানে আমার কন্ডিশনটা হচ্ছে সবসময় এন অফ উইক। এন অফ উইক মানে কি? মানে দুর্বলের মোল সংখ্যা মাস্ট বি গ্রেটার দেন এন অফ স্ট্রং, শক্তিশালীর মোল সংখ্যা। মানে আমরা এখানে যেটা দুর্বল নিতেছি তার মোল সংখ্যা শক্তিশালী থেকে বেশি হওয়া লাগবে। এইটা ভালো করে নোট করে রাখো। এটা যদি না মানে তাহলে বাফার দ্রবণই হবে না। এটা না মানলে বাফার দ্রবণই হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কি? বল, তাহলে উদাহরণে যাব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হুম 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 হুম।
জি ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে। জি ঠিক আছে, ফাইন ফাইন। ওকে 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 ক্লিয়ার হলে এবার আমরা দু একটা উদাহরণ দিব, দেখ খেয়াল কর, তোরা উত্তর দিবি, হ্যাঁ তোরা অ্যান্সার দিবি। মনে কর CH3 COOH এইটা, এর সাথে আমি যুক্ত করলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা আমার উৎপন্ন হইল CH3 COONA, সাথে উৎপন্ন হচ্ছে পানি। তাহলে আচ্ছা এখন ধর আমি এই অ্যাসিড নিলাম 20 মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম 10 মোল, 10 মোল, এটা কি বাফার হবে কি হবে না? ইয়েস অর নট বল, অ্যান্সার দে। এটা কি বাফার হবে? এটা বাফার হবে কি না? হবে, হবে, গুড। তাহলে আমার এখানে দিছি 20 মোল, এখানে 10 মোল। এই সোডিয়াম হাইড্রোক্সাইড 10, এটা 10 মোল না, এটা কি করবে, এইটা 10 মোলের সাথে বিক্রিয়া করে 0 হয়ে যাবে। আর ওখানে লবণ উৎপন্ন হবে কতটুকু? লবণ উৎপন্ন হবে কিন্তু 10 মোল, তাই না? এটা বিক্রিয়ার পরে হবে আর কি। বিক্রিয়ার পরে এই লবণটা কয় মোল উৎপন্ন হবে? বিক্রিয়ার পরে লবণটা উৎপন্ন হবে 10 মোল, তাই না? 10 মোল, হ্যাঁ। এগুলো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করার সময় কোনটা কত মোল উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয় সেগুলো দেখবো। আজকে শুধুমাত্র আমরা দেখে রাখি যে কোনটা বাফার হবে কোনটা হবে না। আচ্ছা এরপরে ধর এটা নিলাম CH3 COOH, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এখন ধর আমি এটা নিলাম 20 মোল, এটা নিলাম 20 মোল, এটা হবে কিনা? প্রথমটা হইছে তাই না? প্রথমটা বাফার হইছে। এবার পরেরটা বল, এটা বাফার হবে কি হবে না? প্রথমটা বাফার হইছে। 2 নাম্বারটা, দুইটাই নিলাম 20 মোল 20 মোল করে, বাফার হবে কি হবে না? বাফার হবে না, 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 এই তো হবে না, হবে না, সুন্দর। তাহলে আমরা বুঝতে পারতেছি তাই না যে কি হইতেছে, কোনটা হবে কোনটা হবে না, তাই তো? বুঝতে পারতেছি। আচ্ছা ওকে, রাব্বি 24 ব্যাচ 16টার মতো ক্লাস হচ্ছে। আগে কি পাওয়ার প্লে 23-এরটা করে তারপরে স্পিড বাড়াই দিয়ে করবো? হ্যাঁ, পাওয়ার প্লে 23-এরটা এটা তো লাইভে তুই যতটুকু করতেছিস না, পাওয়ার প্লে 23 কর, পাওয়ার প্লে 24 কর। কারণ আমি এই যে যেই ক্লাসগুলো নিছি অম্লখার সাম্যাবস্থা, পাওয়ার প্লে 24 আমি এই ক্লাস নিব, ওই পার্টটা। তো আমি এই সবগুলাকে এক করে একটা কম্প্যাক্ট ক্লাস দিব, ওইটা করলেই হবে তোর জন্য এখন, ঠিক আছে? আর এইগুলা যেগুলো এগুলো তো একদম অ্যাডমিশন পর্যন্ত, তুই অ্যাডমিশনের আগে এগুলো দেখবি, আবার অ্যাডমিশনের আগে এগুলো দেখবি, আমার এই লেকচার অ্যাডমিশন পর্যন্ত দেখবি তুই, সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রিয় শিশুরা এটা হবে, তাই তো? হইলে এবার দেখি উত্তর দাও তো। এবার ধর হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ আমরা দিলাম হচ্ছে হাইড্রোক্লোরাইড HCl দিলাম হচ্ছে আমরা 5 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম হচ্ছে আচ্ছা HCl দিলাম হচ্ছে 15 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম হচ্ছে 5 মোল। তাহলে এবার হবে কি হবে না বল? ও ওইটা হবে না তাই না? আগেরটা হবে না, সরি, আগেরটা তো হবে না, আমি ভুলে টিক চিহ্ন দিয়ে দিছি, ওই যে রাব্বির সাথে কথা বলতে বলতে আউলে হয়ে ফেলছে, এটা হবে না, হবে না। আচ্ছা এবার 3 নাম্বারটা বল, HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl দিলাম 15, এটা দিলাম 5,
সেকেন্ডটা হবে না, থার্ড বল, 3 নাম্বারটা বল, 3 নাম্বারটা বল, 3 নাম্বারটা হবে কি? তিন নাম্বার। 3 নাম্বারটা হবে না? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম আছে তো। না, হবে না, হবে না। কেন হবে না? সমস্যা কি? কি দুইটাই স্ট্রং। সাবাস। তার মানে খেয়াল করে দেখ, এখানে কিন্তু অনেক কনফিউশন আসতে পারে। এই যে HCl 15 মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড 5 মোল দেখে ঝাঁপায় পড়িস না। দুইটাই কি স্ট্রং অ্যাসিড। একটা স্ট্রং অ্যাসিড, একটা স্ট্রং বেস। আমাদের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে একটা উইক হবে আর একটা স্ট্রং হবে। তার মানে এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, হবে না। গুড। ওকে, আরেকটা দেখি তাইলে। ধর এইটা CH3COOH সাথে CH3COONA, অ্যাসিড আর অ্যাসিডের লবণ। ঠিক আছে, তো অ্যাসিড দিলাম হচ্ছে আমি 15 মোল, লবণও দিলাম, ধর লবণ দিলাম কত? লবণও দিলাম 15 মোল। এবার হবে কিনা বল? এটা পারলেই বুঝবো যে তোরা বস, তোরা বুঝে গেছিস সব। সবাই আচ্ছা, আমি একটু দেখি। মুনা না, নিসরাত বলতেছে না, পায়েল বলতেছে হবে, মমতা বলতেছে না। আচ্ছা, একজন বলছে হবে, বাকিরা হবে না। পায়েল, তোর জন্য আমি 30 সেকেন্ড অপেক্ষা করলাম, তুই কারণ বল। সবাই বলছে হবে না, তুই বলছিস হবে। কেন হবে? লজিক দে, বল। 30 সেকেন্ডের মধ্যে কারণটা বলবি যে কেন হবে এটা। দ্রুত। এটা ডিরেক্ট বাফার হবে কারণ অ্যাসিড প্লাস কনজুগেট। মাহিন খান, এতক্ষণ পর খবর হয়েছে তোর? ইনডিরেক্ট বাফারে তো কন্ডিশন আছে, ডিরেক্টে তো নাই। সাবাস। এই উগান্ডাবাসীরা যারা বলতেছিস হবে না, যারা বলতেছিস হবে না, এই যে এখন আবার বাকিরা আসছে। উইক অ্যাসিড প্লাস সল্ট, হ্যাঁ। তো এতক্ষণ যে উদাহরণ দিছি এগুলা ছিল ইনডিরেক্ট বাফারের উদাহরণ, যেখানে কন্ডিশন ছিল উইক অ্যাসিড স্ট্রং থেকে বেশি হইতে হবে। কিন্তু লাস্টে যে উদাহরণটা দিছি আমি, সেটাতে কি দিছি? উইক অ্যাসিড এবং সাথে তার লবণ দিয়ে দিছি ডিরেক্ট। ওখানে কিন্তু আমি কোনো বেস দেই নাই, কোনো ক্ষার দেই নাই, দিছি কি ডিরেক্ট লবণ। তাহলে এই যে দেখ, অ্যাসিড সাথে ডিরেক্ট লবণ। এখন এটা কত মোল কত মোল, এটা যত থাকুক, সেটা কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, হোয়াট এভার, আমার অ্যাসিড আর লবণ থাকলেই হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন আমি অ্যাসিড আর ক্ষার দিব, তখন আমি দেখব যে শক্তিশালী যেটা সেটার পরিমাণ কম হইতে হবে। তার মানে এটা একটা, এটা কি, এটা একটা অবশ্যই অবশ্যই একটা বাফার দ্রবণ। এটা হবে, এটা হবে। ঠিক আছে, যেমন ধর যদি এরকম দিত আমাদেরকে, এরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাথে দিয়ে দিল মনে কর অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এবার মনে কর এরকম দিল, ধর এরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিল 10 মোল আর অ্যামোনিয়াম ক্লোরাইড দিল 20 মোল। 20 মোল, এবার হবে কি না বলতো? বল, হবে কি এবার? এবার আমার অ্যাসিডের থেকে লবণ বেশি।
এবার অ্যাসিডের থেকে লবণের পরিমাণ বেশি। আগেরটা তো ছিল অ্যাসিড আর লবণ সমান সমান ডিরেক্ট বাফারে। এটাও একটা ডিরেক্ট বাফার, এখানে লবণের পরিমাণ বেশি অ্যাসিড থেকে। হবে কি? মাহিন খান বলতেছে হবে। বাকিরা? হবে। হ্যাঁ। হবে। এই তো। এইবার সবাই বুঝছে। তার মানে যখন আমাদের ডিরেক্ট বাফার হবে তখন কোনটা কত মোল ডাজন্ট ম্যাটার। কিন্তু যখন ইনডিরেক্ট বাফার হবে তখন আমার উইক যেটা সেটা উইক অ্যাসিডও হতে পারে, উইক বেজও হতে পারে। উইকের মোল সংখ্যাটা বেশি লাগবে। ঠিক আছে? তাহলে এটা হবে। ঠিক আছে? ওকে, তাহলে হোপফুলি আমি একটু দেখি আজকে আমরা কি কি পড়লাম। প্রথমে আমরা পড়লাম হচ্ছে বাফার দ্রবণ কি, এই বাফার দ্রবণের ডেফিনেশনটা কি। তারপরে আমরা পড়লাম হচ্ছে বাফার দ্রবণ কত প্রকারের হতে পারে, সেটা অম্লীয়, ক্ষারীয় এবং অন্যান্য। এবং আমরা অনেকগুলো উদাহরণ পড়ছি, ইনশাল্লাহ যত মানে উদাহরণ আছে সবই দেখাইছি, এগুলা থেকে আমাদের কমন পড়বে। এরপর আমরা দেখছি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, সেখানে আমরা দেখলাম অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, তারপরে দেখলাম ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, এবং সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট রক্তের বাফারের ক্রিয়া কৌশল। অ্যাট দ্য সেম টাইম এই তিনটা আমরা মুখস্থ রাখবো। এটা এমসিকিউতে কোশ্চেন আসে যে নিচের কোনটি রক্তের বাফার নয়, সেখানে এই তিনটা দিয়ে আরেকটা বিলকি জিলকি দিয়ে দিবে, ওইটাই হবে অ্যান্সার। তো এই তিনটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখছি হচ্ছে বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করে। তো ডিরেক্ট বাফার, ইনডিরেক্ট বাফার এবং তাদের এক্সাম্পল। এইখানে এমসিকিউতে প্রচুর আসে যে নিচের কোনটি বাফার হবে কোনটি হবে না, যেটা ওই যে ভাইয়া অ্যান্সারগুলা দিছি তোদেরকে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, হ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণ, বাট এটা আর আজকে পড়বো না আমরা। বাফার দ্রবণের আর একটাই ক্লাস কালকে রাতে আমি নিয়ে নেব, কালকে রাতে 10টার দিকে হয়তো আমি নিয়ে নিব। ঠিক আছে? কালকে রাতে এরকম ছোট একটা ক্লাস হবে, রিল্যাক্সে, একদম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, এর বেশি হবে না। রিল্যাক্সে কালকে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। হ্যাঁ, এরপরে তোদের পরবর্তী রুটিন কি হবে সেটার আপডেট ভাইয়া দিয়ে দিব। ওকে। তো আজকে আর মানে ভাল লাগতেছে না আর কি রোজা থেকে। তো সবাই ভালো থাক, সুস্থ থাক। কালকে এই চ্যাপ্টার আমাদের শেষ হচ্ছে ইনশাল্লাহ। তারপরে ঈদের পরে কর্মমুখী রসায়ন। আর কর্মমুখী রসায়ন কে পড়াবে সেটা তো জানিসই। ইউটিউবে গেলেই দেখবি যে কর্মমুখী রসায়নের একটা ক্লাস আছে, 2টা ক্লাস আছে আমার। ওই 2 ক্লাস তোর ইহকাল পরকালের সকল ক্লাসের সকল কর্মমুখী রসায়নের সমাধান করে দিবে। ঠিক আছে? বেস্ট 2টা ক্লাস আছে। তো ওই 2টা কম্বাইন করে আরো বেস্ট ক্লাস নিব তোদের, প্যারা নাই, চিল। ঠিক আছে? আল্লাহ হাফেজ।